একটা সময় জাপানি কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জিনিস তৈরি করত। ১৯৮০ দশকে বিশ্বের শীর্ষ ৫০টি কোম্পানির মধ্যে ৩২টি ছিল জাপানের। আর বর্তমানে শুধু টয়োটা ছাড়া অন্য কোনো জাপানি কোম্পানি বিশ্বের শীর্ষ কোম্পানির তালিকায় নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ৮০ দশক পর্যন্ত জাপানি কোম্পানিগুলো বিশ্ব কাঁপালেও ৯০-এর দশকের পর জাপানে আর কোনো প্রভাবশালী কোম্পানি গড়ে ওঠেনি। বৈশ্বিক প্রযুক্তিপণ্যের বাজার হওয়া সত্ত্বেও জাপানের কোম্পানিগুলো কিভাবে মুখ থুবড়ে পড়ল সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান একদম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। পারমাণবিক হামলার শিকার হয়ে জাপানের শুধু লাখ লাখ মানুষই মারা যায়নি, সেই সাথে নিঃশেষ হয়ে গিয়েছিল দেশটির অর্থনীতি। কারণ যুদ্ধের আগে থেকেই জাপান তাদের নিত্য প্রয়োজনীয় খাতে বিনিয়োগের বদলে সমস্ত সম্পদ ব্যয় করেছিল সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে। তাই যুদ্ধ শেষ হওয়ার পর জাপানের ঘুরে দাঁড়ানোর মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু সেই ভয়াবহ দুর্দিনে জাপানের সরকার সিদ্ধান্ত নেয় আর কখনো যুদ্ধ নয়, এবার লক্ষ্য হবে শিল্প আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করা। অতীতে জাপানের মূলমন্ত্র ছিল ধনী দেশ, শক্তিশালী অর্থনীতি। সেই স্লোগান বদলে তারা ধারণ করে ধনী দেশ, শক্তিশালী কোম্পানি। এই ভাবনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বা MITI নামের নতুন একটি সংস্থাকে। MITI বুঝে শুনে ইস্পাত, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলের মতো এমন সব খাতকে সহায়তা করত যেগুলো বিশ্ব জয় করতে পারে। এছাড়াও তারা ফিসক্যাল ইনভেস্টমেন্ট অ্যান্ড লোন প্রোগ্রাম বা FILP নামে এক অভিনব বিনিয়োগ পদ্ধতি চালু করে। সাধারণ জাপানি নাগরিকদের সঞ্চয় ও পেনশন থেকে এই তহবিলের অর্থ সংগ্রহ করা হতো, যার সম্ভাবনাময় কোম্পানিগুলোকে বাজার মূল্যের চেয়ে কম সুদে ঋণ হিসেবে দেওয়া হতো। সে সময় বিদেশি কোম্পানিগুলোকে সরাসরি বিনিয়োগে বাধা দেওয়া হলেও তাদের কাছ থেকে প্রযুক্তি শেখার সুযোগ রাখা হয়। ফলে জাপানি কোম্পানিগুলো কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই নিজেদের দক্ষতা বাড়াতে থাকে। এমনকি যেসব কোম্পানি ঋণ লাভের অযোগ্য বলে বিবেচিত হতো, সেসব কোম্পানিকেও আরও উন্নত করার জন্য সরকারিভাবে সহায়তা করা হতো। জাপানের সেই শিল্প বিপ্লবের সময় সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল আকিও মোরিতা ও মাসারু ইবুকা নামের দুইজন উদ্যোক্তা। তারা হলেন বিশ্বখ্যাত জাপানি কোম্পানি সনির প্রতিষ্ঠাতা। সনির প্রথম পণ্য ছিল একটি বৈদ্যুতিক রাইস কুকার, যা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। ১৯৫০ সালে তারা তৈরি করে জাপানের প্রথম টেপ রেকর্ডার, সেটিও তেমন জনপ্রিয়তা পায়নি। পরপর ব্যর্থতার পরও তারা হাল ছাড়েনি। ১৯৫৫ সালে সনি TR-56 ট্রানজিস্টর রেডিও বাজারে আনে এবং সেই রেডিওর মাধ্যমেই সনির ভাগ্য বদলাতে শুরু করে। তখন মার্কিন একটি বড় কোম্পানি সনির কাছে ১ লাখ রেডিও কিনতে চায়, তবে শর্ত দেওয়া হয় সনি নামটা বাদ দিতে হবে। কিন্তু আকিও মোরিতা তাতে রাজি হননি, কারণ তিনি জানতেন এই ব্র্যান্ডের পরিচয়ই ভবিষ্যতে তাদের সবচেয়ে বড় সম্পদ হবে। মোরিতা যখন প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যান, তখন একজন উপদেষ্টার পরামর্শ তিনি মনে প্রাণে ধারণ করেন। তিনি মোরিতাকে বলেছিলেন, সবচেয়ে সস্তা হোটেলের ভালো রুমে নয়, বরং সবচেয়ে ভালো হোটেলের সস্তা রুমে থাকো। তার মানে মানসিকতায় কখনো ছোট হয়ে থেকো না। সেই শিক্ষাই সনির ভবিষ্যৎ বদলে দিয়েছিল। পরবর্তীতে পশ্চিমা বিনিয়োগকারীরা সনিকে গুরুত্বের চোখে দেখতে শুরু করে। ১৯৭৯ সালে মোরিতা ঝুঁকি নিয়ে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেন ছোট্ট একটি পোর্টেবল মিউজিক প্লেয়ারে, যার নাম দেওয়া হয় ওয়াকম্যান। শুরুতে সবাই ভেবেছিল এটিও ব্যর্থ হবে, কিন্তু কয়েক বছরের মধ্যেই ওয়াকম্যান বিশ্বজুড়ে এক সাংস্কৃতিক আইকনে পরিণত হয়। ১৯৮৩ সালের মধ্যে ৫ কোটি ওয়াকম্যান বিক্রি হয়। বিশ্বব্যাপী ডিভাইসগুলো এতটাই ব্যবহৃত হয়েছিল যে বহুল ব্যবহারের কারণে ওয়াকম্যান শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতেও জায়গা করে নেয়, যার ফলে সনি হয়ে ওঠে জাপানি ইতিহাসের সবচেয়ে সফল কোম্পানি। জাপানিদের কাছে সনি শুধু একটি কোম্পানি নয়, সনি জাপানের অর্থনৈতিক পুনর্জন্মের প্রতীক। যুদ্ধোত্তর জাপানের অলৌকিক সাফল্যের পেছনে ছিল একটি নতুন সামাজিক চুক্তি, যার মাধ্যমে কোম্পানিগুলোর জন্য নিবেদিত প্রাণ কর্মীদের একটি বাহিনী তৈরি করা হয়েছিল। স্যালারিম্যান সিস্টেম নামে পরিচিত এই সংস্কৃতিতে একজন কর্মী আজীবন একটি কোম্পানিতেই কাজ করত। কোম্পানি কর্মীদের থাকা খাওয়ার মতো সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করত, যার বিনিময়ে কর্মীরা কোম্পানির প্রতি সম্পূর্ণ আনুগত্য দেখাত। এই ব্যবস্থা কর্মীদের জন্য কেবল একটি চাকরি ছিল না, কোম্পানি ছিল তাদের পরিবার।
তাই কর্মীরা বিকাল 5টায় কাজ শেষ করত না। তারা কাজকে নিজের কর্তব্য মনে করে অতিরিক্ত সময় কর্মস্থলে থাকত। এর ফলস্বরূপ 1955 থেকে 1975 সালের মধ্যে জাপানের জিডিপি বার্ষিক গড়ে 10% হারে বৃদ্ধি পেতে থাকে এবং 1980 সালের মধ্যে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। তবে যে ব্যবস্থার ফলে সনির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটি পরবর্তীতে পতনের কারণ হতে শুরু করে। 1980 দশকের শেষের দিকে জাপান বৈশ্বিক পুঁজিবাজারের 45% নিয়ন্ত্রণ করত। কিন্তু এই সময়ে মানব ইতিহাসের সবচেয়ে বড় রিয়েল এস্টেট বাবল শুরু হয়, যা কোম্পানির কর্মক্ষমতার সঙ্গে খুব বেশি সম্পর্কিত ছিল না। তখন শুধুমাত্র বসবাসের জন্য নয়, বরং লাভের জন্য জাপানিরা অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে শুরু করে। জাপানি ব্যাংকগুলোও জমির মালিকদেরকে নির্বিচারে প্রচুর ঋণ দিতে শুরু করে। এর ফলে মাত্র 30 বছরে জাপানের জমির দাম 5000% বেড়ে যায়। তখন টোকিওর রিয়েল এস্টেটের দাম নিউ ইয়র্কের ম্যানহাটনের চেয়েও 350 গুণ বেশি ছিল। সব মিলিয়ে সফল কোম্পানিগুলোর রফতানি থেকে আসা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জাপানের ফাঁপা রিয়েল এস্টেটে চলে যাওয়ার মাধ্যমে জাপান আসলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হারাতে শুরু করে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক রিয়েল এস্টেট খাতের এই পাগলামি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা সুদের হার দ্রুত বাড়িয়ে দেয়। একই সময়ে দেশটির অর্থ মন্ত্রণালয় রিয়েল এস্টেটকে লক্ষ্য করে ঋণ দেওয়ার সীমা আরোপ করে এবং নতুন কর ব্যবস্থা চালু করে। এতে ভালোর বদলে উল্টো জাপানের আবাসন খাতে ধস নেমে দেশের অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তোলে। সেই ধাক্কা জাপানের অর্থনীতি এখনও পর্যন্ত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। 1990 সালের দিকে জাপানের সম্পত্তির মূল্য একেবারে ধসে পড়তে শুরু করে। 1991 সালের মধ্যে দেউলিয়া হওয়া জাপানি ব্যবসার হার 68.5% বৃদ্ধি পায়। সনিও এই ধাক্কা থেকে মুক্ত ছিল না। 1999 সালে সনি তাদের 17,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে জাপানের কর্মীদের আজীবন কোম্পানির প্রতি কৃতজ্ঞ থাকার সিস্টেমটাও ভেঙে যায়। এই সামাজিক চুক্তি ভেঙে যাওয়ার কারণে জাপানি কর্মসংস্থানেও ব্যাপক প্রভাব পড়ে। তখন জাপান সরকার ব্যর্থ কোম্পানিগুলোকে মারা যেতে না দিয়ে ব্যাংকের মাধ্যমে সেসব কোম্পানিকে জম্বি লেন্ডিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে। এই জম্বি কোম্পানিগুলো নিজেরা কোনো উদ্ভাবন করতে না পেরে শেষমেশ টিকে থাকতে পারেনি, যার ফলে 1991 থেকে 2001 সালের মধ্যে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র 1.14% হারে নেমে আসে। ফলে এটি জাপানের হারানো দশক বা পতনের দশক নামে পরিচিতি পায়। হারানো দশকের পর জাপানি কোম্পানিগুলো আরেক ধরনের বিপদে পড়ে। তখনও পর্যন্ত কিছু কোম্পানিতে আজীবন কর্মসংস্থান ব্যবস্থা চালু থাকার কারণে কোম্পানিগুলো যেন কারাগারে পরিণত হয়েছিল। এসব কোম্পানির বয়স্ক কর্মীদের সরাতে না পারার কারণে নতুন প্রতিভা নিয়োগ করা সম্ভব হয় না। ততদিনে সরকারি আমলারাও উদ্ভাবনী সিদ্ধান্তের প্রতি কোনো ধরনের আগ্রহ দেখাতো না। ফলে নতুন উদ্যোক্তারাও যুগান্তকারী আবিষ্কার নিয়ে সামনে আগাতে পারছিল না। সব মিলিয়ে জাপানি অর্থনীতি এমনভাবে পিছিয়ে পড়ে যে নেটফ্লিক্স যখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করছিল, সনি তখনও ব্লুরে প্লেয়ার নিয়ে কাজ করছিল। টেসলা যখন গাড়িকে রোবট হিসেবে ভাবতে শুরু করে, জাপানি গাড়ি কোম্পানিগুলো তখনও ইঞ্জিন উন্নত করা নিয়ে পড়েছিল। অথচ নেটফ্লিক্সের কারণে যেমন ভিডিও প্লেয়ারের চাহিদা ফুরিয়ে গেছে, তেমনিভাবে বৈদ্যুতিক গাড়ির কারণে উন্নত ইঞ্জিনের চাহিদাও বিলুপ্ত হয়ে গেছে। জাপানের এই অবস্থাকে বলা হয় গ্যালাপাগোস সিনড্রোম। কোনো পণ্য বা প্রযুক্তি যদি বৈশ্বিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, সেটি গ্যালাপাগোস সিনড্রোম নামে পরিচিত। জাপান যে এই সময়ের মধ্যে উন্নতি করেনি তা কিন্তু নয়, তবে তাদের উন্নয়নগুলো ছিল শুধুমাত্র জাপান কেন্দ্রিক। 2005 সালে জাপানে বিশ্বের সবচেয়ে উন্নত মোবাইল ফোন ছিল, যাতে ইন্টারনেট, ইমেইল, মোবাইল পেমেন্ট, এমনকি টেলিভিশন স্ট্রিমিংয়েরও সুবিধা ছিল। শুধু তাই নয়, আইফোন আসার কয়েক বছর আগেই জাপান কিউআর কোড এবং মোবাইল পেমেন্ট উদ্ভাবন করেছিল। কিন্তু এসব প্রযুক্তি তারা নিখুঁত করে বিশ্ববাজারে আনার আগেই তাদের বৈশ্বিক প্রতিযোগীরা সফল হয়ে যায়। 1980-র দশকে কোনো গাড়ি বা হার্ডওয়্যার বাজারে ছাড়ার আগেই নিখুঁত করতে হতো, কিন্তু 2000-এর দশকে সেই পদ্ধতি আর কাজ করেনি, কারণ সফটওয়্যার নির্ভর পণ্যগুলো বাজারে ছাড়ার পর মাসে মাসে ধারাবাহিক আপডেট দিতে হতো। তাই তখনও জাপানিদের পণ্যকে নিখুঁত করার প্রবণতা এক ধরনের প্যারালাইসিসে পরিণত হয়, যার ফলে 2000 থেকে 2012 সালের মধ্যে সনির মূলধন প্রায় 80% কমে যায়। তারা ফ্ল্যাট স্ক্রিন টিভিতে স্যামসংয়ের কাছে হেরে যায় এবং স্মার্টফোন বিপ্লবও মিস করে ফেলে।
একসময়কার এলসিডি টেলিভিশন প্রযুক্তির পথিকৃৎ শার্প 2016 সালে তাইওয়ানের ফক্সকনের কাছে বিক্রি হয়ে যায়। তখনকার জনপ্রিয় আরেকটি কোম্পানি তোশিবাও একটি বিশাল অ্যাকাউন্টিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। তারা 7 বছরে $1.2 বিলিয়ন ভুয়া মুনাফা দেখিয়েছিল। সব মিলিয়ে 2000 সালের মধ্যে জাপানের বৈশ্বিক কর্পোরেট চ্যাম্পিয়নরা তাদের অতীতের কঙ্কালে পরিণত হয়। জাপানের অর্থনীতিকে এমন নীরব পতন থেকে টেনে তুলতে 2000 সালে জাপান সরকার 5 বছর মেয়াদী একটি উচ্চাভিলাষী স্টার্টআপ ডেভেলপমেন্ট পরিকল্পনা চালু করে, যার লক্ষ্য হল 2027 সালের মধ্যে 100টি ইউনিকর্ন কোম্পানি তৈরি করা। যেসব স্টার্টআপের মূলধন $1 বিলিয়ন বেশি তাদের ইউনিকর্ন কোম্পানি বলা হয়। সাম্প্রতিক সময়ে জাপান বিদেশি উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ভিসা বাড়িয়েছে। এখনও পর্যন্ত জাপানে প্রায় 10,000 স্টার্টআপ এবং প্রায় 7-8টি ইউনিকর্ন কোম্পানিও তৈরি হয়েছে। তবে 100 ইউনিকর্ন কোম্পানির লক্ষ্য থেকে জাপান এখনও অনেক পিছিয়ে আছে। বিশ্লেষকরা ধারণা করছেন জাপানের এই পরিকল্পনাও নানা কারণে গ্যালাপাগোস সিন্ড্রোমে পরিণত হতে পারে।